দেখ এখানে 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টা। 2 আসবে, 2। কিভাবে করলি? এক তো এই রেট ল থেকে বার করতে গেলে করা যাবে, সেই বড় ক্যালকুলেশন আসবে তাহলে। না ওইভাবে করবো না, আমি ওইভাবে করলে তো করাই যেত। আর ওই সেই একটু 2 নম্বরের ট্রিক লাগালে অন্যভাবে হবে। কিরকম? ওই মানে ডিকম্পোজিশনের ওই এটা বার করতে হবে, মোল পার লিটারের যে ডিফারেন্সটা। ডিফারেন্সটাই তো আমি বলছি, সেটার সঙ্গে ম্যাচ করা, আমি হ্যাঁ, তো সেটাই এবার বল। এবার টাইমটা যখন সেম আছে তাহলে আমাকে প্রথমে আসছে 0.2, তারপর আসছে ওই 0.1 এর আশেপাশেই আসছে পরেরটা, 1.3 এরকম আসছে। হুম। তো তাহলে তাহলে ডিকম্পোজিশন পরিমাণ। ডিকম্পোজিশনটা প্রত্যেকবার হাফ হচ্ছে, কিন্তু টাইমটা সেই হিসাবে দেখতে গেলে সেমই থাকছে। হুম। তাহলে সেক্ষেত্রে 2 হয়, মানে উল্টো ভাবে যদি আমি দেখি, প্রত্যেকবার কনসেন্ট্রেশন যদি সেম থাকে আর টাইম ডবল হয় তাহলে সেক্ষেত্রে 2 হয়। এটা ওইরকম ভাবেই আসছে একটু। না না, এরকম হয় টয় বললে হবে নাকি? তোকে ব্যাপারটাকে ঠিক আছে, তুই বলেছিস ঠিকই, লাস্ট লাইন গুলো তো সব উত্তর করে লাস্ট লাইনটা গিয়ে এরকম হয়ে যায় কেন? তোর অ্যাপ্রোচটা ঠিকই আছে, কিন্তু লাস্ট লাইনটা কানেক্ট হলো না আর কি। এইভাবেই করতে হবে। আমি হাতে লিখে করা যায় নাকি? কেউ হাতে লিখে করতে পারবে না। পরীক্ষার হলে যদি তুই হাতে লিখে করতে যাস, তুই মরে ভূত হয়ে যাবি। হাতে লিখে তো করাই যাবে, তুই এখন ইকুয়েশন লেখ না সবাই। ওইভাবে আমরা করবোই না। কাইনেটিক্স এর কোনো অঙ্ক ওইভাবে করে, যেভাবে বললো ওইভাবেই করতে হবে, দ্যাট ইজ দ্য প্রসেস। হ্যাঁ, কিন্তু শেষের দিকটা গিয়ে ব্যাপারটা কেমন একটা মুখস্থ মুখস্থ শুনিয়ে দিল। ওই প্রসেসটা ওরকম হবে না, প্রসেসটাকে আমরা অন্যভাবে করবো। মানে মানে লাস্ট লজিকটা একটু অন্যভাবে করবো। বাকিটা ঠিক আছে। আমাদের কি করতে হবে, কিরকম 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 আছে দেখ। আমাদেরকে কি বার করতে হবে? পয়েন্ট 1 আছে, পয়েন্ট 1 থেকে 0.08 হয়েছে, সেখান থেকে 0.067 হয়েছে। আর সময়টা 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে। এইবার তার মানে ব্যাপার যেটা দাঁড়ালো, তাহলে 1 ঘন্টা টাইমে 1 থেকে 2 হয়েছে, মানে 1 ঘন্টা টাইমে ডিকম্পোজিশন হয়েছে 0.02। হ্যাঁ, ও যেটা ওইটাই বললো, ওটা ঠিকই আছে, ওইভাবেই যাবো আমরা। 1 আওয়ার টাইমে ডিকম্পোজিশন হচ্ছে 0.02। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখ। প্রথমে 1 আছে, তারপর 3 আছে, আমি 1 আর 3কে মিলিয়ে দেখছি। 1 থেকে 3 মানে হচ্ছে তোর হচ্ছে গিয়ে 2 ঘন্টা। 2 ঘন্টায় ডিকম্পোজিশন হয়েছে 0.33। তাহলে ধর 2 আওয়ার ডিকম্পোজিশন হয়েছে পয়েন্ট 0.33, 0.3 টাইপ, 0.33। তাহলে এবার দেখ, 1 ঘন্টায় ডিকম্পোজিশন হয়েছে এটা, 2 ঘন্টায় ডিকম্পোজিশন হয়েছে 0.033। তার মানে আহ, এটা ফার্স্ট অর্ডার কোনোভাবে নয়, এটি গ্যারেন্টি আমি বলতে পারি। কেন? যদি ফার্স্ট অর্ডার হতো, তাহলে ফার্স্ট অর্ডারের ডিকম্পোজিশনটা এইভাবে হবে, দিকে। তাহলে টাইম যত তুই বাড়াবি, তত ডিকম্পোজিশনটা খুব দ্রুত কমতে থাকবে। মানে আমি গ্রাফটা আঁকি, তাহলে বুঝতে পারবি। দেখ, ফার্স্ট অর্ডারের concentration of the substrate versus time, if you plot, তাহলে দেখ সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা একটা সার্টেন টাইমে, এই টাইমে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা একটু কমলো। ওইটাই ধর তুই তার পাশের পাশের সঙ্গে যদি নে, তাহলে দেখ কমার পরিমাণটা কিন্তু কমছে। তারপরে আরো কমছে, কিন্তু এই কমাটা দেখ অনেকটা কম। মানে আমি বলতে চাইছি এটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে
প্রথমে যতটা ডিকম্পোজিশন হলো, মানে ডিকম্পোজিশনের ডিফারেন্স যেটা হলো, তারপরে ডিকম্পোজিশনের ডিফারেন্সটা অনেকটা কম, তারপরে আরো কম, এবং অনেকটা কম, মানে অনেক বেশি বেশি কমতো আর কি। যদি তুই সেকেন্ড অর্ডারের এতে চলে আসিস, ডিকম্পোজিশনের ইকুয়েশনে আসিস, সেকেন্ড অর্ডার ডিকম্পোজিশন ইকুয়েশনটা কিরকম যেন গ্রাফটা ছিল, মানে সেকেন্ড অর্ডারের সাবস্ট্রেট ভার্সেস টি এর গ্রাফ দেখলে সম্ভবত আর একটু হবে নাকি, এরকম হবে নাকি, গ্রাফটা দেখলে বলে দেওয়া যাবে গ্রাফটা কিরকম ছিল। মনে আছে কারুর? বা খাতাটা আছে, আমার 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 খাতাটা থাকলে দেখ, ওখানে হয়তো পেয়ে যেতে পারিস। দুটো বিয়োগফল থাকবে তো, 1/a - x আর 1/a থাকবে এদিকে, kt ইকুয়াল টু, অবশ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা বের করতে লাগবে। তুই নিয়ে গ্রাফটা একবার দেখবি, যেখান থেকে তুই দেখতে পাবি যে মানে ফার্স্ট অর্ডার হলে ডিকম্পোজিশনের যে গ্যাপটা, মানে প্রথমে যতটা সাবস্ট্রেট ছিল, কিছুক্ষণ পরে যে সাবস্ট্রেট হলো, এই দুটোর মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ দ্য ডিকম্পোজিশন। এই ডিকম্পোজিশন গুলোকে যদি আমি, ডিকম্পোজিশনের গ্যাপ গুলোকে যদি আমি দেখি, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ওই গ্যাপটা সব থেকে বেশি হবে, কারণ খুব দ্রুত ডিক্রিজ করে ওটা। সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, যত হায়ার অর্ডারে যাবো ওই ডিক্রিজটা অতটা ফাস্ট হবে না, অত স্টিফ ডিক্রিজিং নয়। এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং হচ্ছে সব থেকে স্টিফ ডিক্রিজিং, তারপরেগুলো সবই ডিক্রিজিং কার্ভ হবে, কিন্তু কোনোদিনই এতটা স্টিফ ডিক্রিজিং হবে না। স্টিফ ডিক্রিজিং একমাত্র ফার্স্ট অর্ডারেই হয়। একবার সেকেন্ড অর্ডারের সাবস্ট্রেট ভার্সেস টাইমের গ্রাফটা দেখবি, ডিক্রিজিং গ্যারেন্টি, কিন্তু দেখবি এই যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং এর মতো এতটা ডিক্রিজিং হয় না। এবার তার মানে কি হলো, দেখ প্রথমটার 0.02 গ্যাপ হলো প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় ডিকম্পোজিশনটা হয়েছে, 2 ঘন্টায় টোটাল ডিকম্পোজিশন হয়েছে 0.033। তার মানে সেকেন্ড আওয়ারে, দ্বিতীয় ঘন্টায় ডিকম্পোজিশন হয়েছে 0.013। তাহলে প্রথমবারে ছিল 0.02, তারপরে হয়ে গেছে 0.013। তার মানে বুঝতে পারছিস নিশ্চয়ই যে ডিকম্পোজিশনের যে গ্যাপ গুলো, সেই গ্যাপ গুলো কিন্তু কাছাকাছি, খুব একটা দূরে দূরে। প্রথমটায় কমেছে 0.02, তারপরটায় কমেছে 0.013, এরকম করে করে কমেছে, হুইচ মিনস যে এই গ্যাপটা যথেষ্ট কাছাকাছি কিন্তু। হ্যাঁ, তার মানে এটা অন্তত পক্ষে 0 এবং 1-এর বাইরে, এটা হতে পারে 2, এটা হতে পারে 3, বোথ ক্যান বি অ্যান্সার্স। কিন্তু 1 কোনোভাবে হবে না, 1 হলে ওই গ্যাপটা তুই অনেক বেশি দেখতে, মানে প্রথম ঘন্টায় দেখা যাচ্ছে যতটা সাবস্ট্রেটের পরিমাণের গ্যাপ হচ্ছে, তার পরের ঘন্টায় অনেক কমে যাবে ডিকম্পোজিশন। তো যাই হোক, ওটা তুই এই গ্রাফটা থাকলে পেয়ে যাবি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, জাস্ট গ্রাফের নেচারটা দেখবি, তাহলেই তোর কাজ হয়ে যাবে। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে 2 আর 3-এর মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট তো করতেই হবে। এইটাকে না লিখে করা মুশকিল আছে। 1 নয়, এটা কনফার্ম, 0 তো হবেই না, 0 হলে তো স্ট্রেট ওয়েতে ডিক্রিজ করতো। 2 আর 3-এর মধ্যে ডিফারেন্সিয়েট করা মুশকিল আছে। তাহলে হবে না, 2-3-এর মধ্যে ডিফারেন্সিয়েট তো করতে পারবি না, তাহলে তোকে হাতে লিখতেই হবে। তাহলে আর কি, সেই ফালতু কেটি ইকুয়াল টু ইকুয়েশন আছে, সেখানে বসিয়ে বসিয়ে দেখতে লাগবে। ওটা করার দরকার নাই তো। বলো বলো কিভাবে, আমি তো করতে চাইছি না, কিভাবে করা যাবে সেটা বল। Rate is equal to dc by dt, আবার rate is equal to k into a to the power n.
ডিসি বাই ডিটি মানে হচ্ছে যে 0.1 মাইনাস 0. ওটার সাপেক্ষে একটা মানে 0.1 থেকে ফার্স্ট একটা ধাপ করব, তার যে রেট বেরোবে সেখানে হচ্ছে এ এর মানটা হচ্ছে 0.1 টু দি পাওয়ার এন। আর একটা স্টেপ করব যেখানে 0.08টা হবে এ মানে এ, ঠিক আছে। আর বল ডিসি বাই ডিডিটা হবে 0.08 মাইনাস 0.067 বাই 1। ব্যাস ওরকম না, করে বাই 1 না, 0.08। হ্যাঁ, ঠিক আছে। না, ডিসি বাই ডিটি, হ্যাঁ, ডিটি না। ডিটি, হ্যাঁ ডিটি ইজ 1। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ব্যাস ওরকম করে দুটো ইকুয়েশন মানে জাস্ট থেকে ওখানে এনটাকে বের হ্যাঁ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে। এটা আরেকটু ছোট হবে এবং এখানে তোকে কিছুই এই সমস্ত গ্রাফ ট্রাফ করতে হবে না। এটা করা যেতে পারে। দেখে নিচ্ছি, দেখ করে নে, করে দেখে নে, এটা হবে, এটা করা যেতে পারে। এখানে গাদাগাদি হয়ে এটাই যায়। বলেছিলাম অ্যাকচুয়ালি সবার প্রথমে, ইন্টিগ্রেটেড রেট ল দিয়ে। তুই গ্যাপ দিয়ে দিয়ে বললি, এখন আবার বলছিস ইন্টিগ্রেটেড রেট ল দিয়ে বলেছিলাম, পিটিএম মেরে দেবো তো কিন্তু। গ্যাপটা তো আমি বললাম যে 2 নম্বরই মেথড দিয়ে। হুম, এটা করা যেতে পারে। এটাতে তোর গ্রাফেরও দরকার পড়বে না। আমি ভাবছিলাম গ্রাফ দিয়ে যদি এটাকে সহজে কিছু করা যেত, গ্রাফ ছাড়াই এটা অন্যভাবে করা যাবে। হুম, 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 হুম। বেশ, তাহলে দেখ, শুরুতে আমি যদি T1 T2 T3 ধরে নিই। T1টা 1 ঘন্টা, T2টা 2 ঘন্টা, T3টা 3 ঘন্টা। আচ্ছা, কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে 0.1, 0.08, 0.067। এবার আমি এই দুটোকে একবার নিচ্ছি আর এই দুটোকে একবার নিচ্ছি। প্রথম দুটোকে নিলে ডিসি ডিটি, এখান দিয়ে আমি রেট ইকুয়েশন পাবো, দ্যাট উইল বি ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এন। এটা আসবে, সব জায়গাতেই আসবে এটা। এবার প্রথম দুটোর ক্ষেত্রে আমি যদি ডিসি বার করি, প্রথম এই দুটো, এদের মধ্যে যদি আমি ডিসি বার করি, ডিসি মানে এই যে ডিসি, ডিসি মানে কি, সি এর গ্যাপ, C2 মাইনাস C1, ইট উইল বি 0.02 ডিসি। এই গ্যাপটা, হচ্ছে 0.02। আর ডিটিটা 1, কারণ 1 ঘন্টার গ্যাপ আছে, দেখ, 1 ঘন্টা 2 ঘন্টা, প্রথমটা 1 ঘন্টায় দেখেছি, তারপরে 2 ঘন্টায় দেখেছি, সুতরাং গ্যাপটা, ডিটি ইজ দ্য গ্যাপ, গ্যাপ ইজ 1। আচ্ছা, ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন কত নিয়ে শুরু করেছিলাম, 0.1 নিয়ে, টু দি পাওয়ার এন। এটা একটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা ঠিক একই রকম ভাবে পরের দুটো থেকে করা যাবে। পরের দুটো থেকে তুই ডিসি পাচ্ছিস, দেখ, 0.013। কেন? এই দুটোর মধ্যে গ্যাপ 0.8 আর 0.067, এদের মধ্যে গ্যাপ এটা। ডিটিটা আবার 1, কারণ 2 ঘন্টায় একটা, 3 ঘন্টায় একটা, সো ইউ উইল টেক দ্য গ্যাপ, ইকুয়াল টু কে ইন্টু, দুটো ক্ষেত্রে কেটা সেম থাকবে। এখানে কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 0.08, এখান থেকে শুরু করেছি আমি, সো ইট উইল বি 0.08 টু দি পাওয়ার এন। অর্ডারটা তো সেই একই, প্রথম ক্ষেত্রেও যা হবে পরের ক্ষেত্রেও তাই হবে। এবার তুই ভাগ করে দে, ভাগ করে দিলে তুই পেয়ে যাবি, দেখ, 0.02 ডিভাইডেড বাই 0.013 ইজ ইকুয়াল টু 0.1, 0.08 হোল টু দি পাওয়ার এন। এবার এইটাকে তোকে সলভ করতে হবে। সলভ করা খুব সহজ, হয়তো মুখে মুখেই হয়ে যাবে, দেখি। 1 2 3 20 13, আর এইখানে হচ্ছে আমার 100, না 10
এখানে 8, তার মানে 2 5 5/4 টু দি পাওয়ার n। 100/8 হবে তো। এই 0.1 আছে, আবার 100/8 কি রে? হ্যাঁ হ্যাঁ 1 হলে 100 হতো। বেশ, তাহলে তার মানে দেখ 5/4 এর একটা পাওয়ার দ্যাট উইল গিভ ইউ 20/13। 20/13 মানে অলমোস্ট 1 পয়েন্ট সামথিং আসছে আর কি। 360 1 থাকলো 70 মানে 5/65 5-এর বেশি, 1.5 এর থেকে বেশি, মোর দ্যান 1.5, 3/2। 1.93 আসছে। 93? হুম। তাহলে দুগুণে 26 রে, এত কিছু এত বড় আসবে? কি জানা, আমার এটা আসছে। 5/65, না না ভুল করেছিস মনে হচ্ছে। 1.93 আসছে তো। এই 5 আমি কি ভুল করছি? হ্যাঁ, তুমি n log 5/4 করো, দিয়ে log 20/13 বাই log 5/4 করলে 1.93 আসছে। ও আচ্ছা, তুই কমপ্লিট অ্যান্সার n এর ভ্যালু বলছিস? হুম। হ্যাঁ, n এর ভ্যালু তো এরকম আসবে, মানে যাই হোক আসবে, আমাদের তো ক্যালকুলেটর দেবে না, না ক্যালকুলেটর দেয় না কি নেটে? হ্যাঁ দেয়। দেবে দেবে। ক্যালকুলেটর দিলে তো ফাইন, ক্যালকুলেটর দিলে ঠিক আছে। মানে আমি এটাকে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম আর কি, 1.5 এর যদি 3-এর দিয়ে যদি কাছাকাছি এখানে যাওয়া যায়, সেটা আমাকে একটা একটা করে দেখলেই হতো। মানে যদি কখনো ক্যালকুলেটর না দেয় তখন জাস্ট তুই এদিকটা ক্যালকুলেট করে দেখে নিলি, আর এইটাকে তুই এবার ধর নর্মালি এইখানটায় আছে হচ্ছে 1.25, যদি n এর ভ্যালু 1 হয়, n এর ভ্যালু 1 হলে 5/4 থাকবে, 5/4 মানে 1.25, তাহলে সমান সমান হচ্ছে না, আর একটু যেতে হবে। 2 করলে এখানে 25, এখানে 16, দিয়ে সেটাকে করে দেখবি এটা কাছাকাছি আসছে কিনা, যেটাতে এটার কাছাকাছি আসবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওই আর কি। যাই হোক, ক্যালকুলেটর দিলে তো কোনো ব্যাপারই নেই, দেন ইট ইজ ফাইন। সো n ভ্যালু ইজ 1.99 কত 94? 93। ঠিক আছে, তো n is nearly 2। এটা সব থেকে সহজ মেথড, এটাই করবি। এইটা অ্যান্সার হবে। Particle is a particle is constrained in one-dimensional box of length 2a, potential vx infinity minus a এর থেকে বড়, x এর থেকে বড়, vx 0 মাঝখানটায়, এনার্জি ডিফারেন্স বিটুইন লেভেল 3 and 2। শুধুমাত্র লেন্থ 2a বলেছে, আর তো কিছু নেই, বাকিদের সব একই। এই ওপরে 5 থাকলো, নিচে তার মানে 8 m² না 32 হবে, এটা ডি। ঠিক আছে, ভেরি সিম্পল, এটা হাতেও করতে লাগবে না। 3² - 2², ওপরে বিয়োগফলটা 5 হবে, ওপরে যদি 5 হয় নিচে নর্মালি 8 হয়, কিন্তু এখানে 8ml² থেকে নিচে এল এর জায়গায় 12 বসলে আরো 4 বেরিয়ে আসবে 32, তাহলে 32 5, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এইটা বলেছে, এটা আমি করব, কোনো চিন্তা নেই, দেখা যাক করতে পারি কিনা। তুই একেবারে প্রিলিমিনারি আইডিয়া অফ এনএমআর থেকেই দেখ উত্তরটা করা যাবে, কিছুই লাগে না, ভেরি সিম্পল থিং। বলছে এটা 19f এনএমআর নিয়েছে, কার না PF5 মলিকুলের, দি নাম্বার অফ সিগন্যাল অ্যান্ড মাল্টিপ্লিসিটি অ্যাট রুম টেম্পারেচার। চল খাতায় করা যাক। ওয়ান সিংলেট। না, ওয়ান সিংলেট সম্ভবত নয়, দেখা যাক কি হয়। পি কি অ্যাক্টিভ, এনএমআর অ্যাক্টিভ না এনএমআর অ্যাক্টিভ নয় ফসফরাস, এখানে তো ভ্যালু দেওয়া নেই। ভ্যালু দেওয়া নেই মানে ধরলে হবে না, ভ্যালু দেওয়া না থাকলে ধরবি না।
পি এমনিতে অ্যাক্টিভ, সবটা নয়, এমনি একটা কিছু। অ্যাবান্ডেন্স অনুযায়ী সবটা নয়। তো যাই হোক, PF5 আছে। হ্যাঁ, তো প্রথমত PF5 মানে রুম টেম্পারেচারে ওই অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালরা একে অপরের সাথে ইন্টারকনভার্ট হয়? না, ও, তাহলে হবে না, ইন্টারকনভার্ট হয়। PF5 মেনলি এরকমই থাকে, স্কয়ার পিরামিডে যায় না। এবারে এই দুটো অ্যাক্সিয়াল, এই তিনটে ইকুয়েটোরিয়াল, তাহলে তিনটে ইকুয়েটোরিয়ালের জন্য একটা সিগন্যাল আমি এফ ইকুয়েটোরিয়াল গুলোর জন্য বলছি। তিনটে ইকুয়েটোরিয়াল আছে, এইটা এইটা এইটা, এই তিনটে এফ ইকুয়েটোরিয়ালের জন্য একটা সিগন্যাল, কিন্তু তাদেরকে ভাঙার জন্য আবার এই দূরের দুটো অ্যাক্সিয়াল দাঁড়িয়ে আছে, তাহলে সেটাকে তিনটাতে ভেঙে দেবে। তাহলে এখানে 3 এফ ইকুয়েটোরিয়াল সিগন্যালটা তিনটে চলে আসবে, আর এফ অ্যাক্সিয়াল অ্যাক্সিয়ালে আছে দুটো, এই দুটোকে ভাঙার জন্য এই তিনটে ইকুয়েটোরিয়াল ফ্লোরিন আছে, তাহলে এখানে মাল্টিপ্লিসিটি 4 হয়ে যাবে, এখান থেকে 4। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো উত্তরই নেই যা মনে হচ্ছে, দেখা যাক। In 19F NMR spectrum of PF5, the number of signals and multiplicity at room temperature are 1 singlet, 1 doublet, 2 doublet, 2 singlet. এটা দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিনের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন এখানে ধরা হয়নি। ইন্টারাকশন হ্যাজ বিন ক্যালকুলেটেড উইথ ফসফরাস অনলি। ডাবলেটই হবে মনে হচ্ছে, 2 ডাবলেট। তাছাড়া তো বাকিগুলো উত্তর মানে এমনিতেই আসবে না। 2 সিংলেট এটা হবে না, কোনোদিন হবে না। 1 ডাবলেট হওয়ার কোনো চান্স নেই, 1 সিংলেট হওয়ারও কোনো চান্স নেই। এখান থেকে ভদ্রস্থ উত্তর ওইটাই। হুম হুম তো এখানে যেটা আমার মনে হচ্ছে, এখানে তো বেরি সিউডো রোটেশন হয়। সেটাই বলছি, রুম টেম্পারেচারের জন্যই বলছি আমি। রুম টেম্পারেচারে কি আদৌ হয়? আমার সেটা হচ্ছে বক্তব্য। বেরিসিড রোটেশন তো অবশ্যই হয়, যে কোনো 5 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডেই হয়, কিন্তু রুম যেগুলো মানে টেম্পারেচার এনএমআরে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল ধরা পড়ে যাবে, এনএমআরে ধরা পড়ে যাবে। ধরা পড়ার কথা, ধরা পড়ার তো যদি যদি টেম্পারেচার কমায় তবেই তো ধরা পড়বে। না, বেরিসিউডো রোটেশনটা যদি রুম টেম্পারেচারে না হয় তাহলে ধরা পড়বে। রুম টেম্পারেচারে হওয়ার কথা নয় বেরিসিউডো রোটেশন এর ক্ষেত্রে, স্কয়ার পিরামিডের ক্ষেত্রে, এই স্কয়ার পিরামিডের ক্ষেত্রে বলছি, স্কয়ার পিরামিডের এই ডায়াগোনাল ভাবে টিবিবির ক্ষেত্রে বেশি টেম্পারেচারই লাগে একটু, না হলে তুই বনটাকে রোটেট করাবি কি করে? তোদের অনেকে তোদের স্পেকট্রোস্কোপি করানোর সময় ইনঅর্গানিকের যেগুলো করিয়েছিলাম সেগুলো আছে ইয়েতে, ড্রাইভে? যদি থাকে তাহলে ওর মধ্যে তুই এই PF5 মলিকুলটা আলাদা করে দেওয়া আছে, ওখানেই আছে, মলিকুলটাও আছে। মানে ইনঅর্গানিক অনেকগুলো মলিকুলের এনএমআর করেছিলাম, মনে আছে না? তার মধ্যেই তার মধ্যেই PF5 আছে। বেরিসিউডো রোটেশনটা রুম টেম্পারেচার, যদি রুম টেম্পারেচারে হয় সেক্ষেত্রে তো একটা সিগন্যাল হয়ে গেল, সেখানে আর কোনো মতলবই থাকলো না। সেক্ষেত্রে সিগন্যাল গোটা গোটা মলিকুল, গোটা এফ গুলোর জন্য একটা সিগন্যাল হবে। হ্যাঁ, হয়ে যায় -100°C হবে। -100°তে বেরিসিউডো রোটেশন হয়? কোথায় দেখছি সেটা? আমি গুগলে সার্চ করলাম, এই গুগলে সার্চ করে, গুগলে কোনো মতলব নাই। ঠিক আছে, হতে তাহলে পারে, জানি। আমি আমি ডিনাই করছি না, হতেই পারে, কিন্তু আমি একটা ভালো বই দেখলে তবেই বিশ্বাস করব। তুমি যেগুলো করিয়েছিলে তখন মনে হয় ওটা ছিল মনে হয় দুটো সিংলেট নাকি, সিংলেট না ডাবলেট, যাই হোক দুটো সিগন্যাল ছিল, একটা ওই অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল দিয়ে বলেছিল যে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল দিয়ে নয় অন্যরকম ভাবে হয়, পরে বললাম। অন্যরকম কোনো ভাবে হবে না, হলে ফসফরাসটা ওই তো ফসফরাসটা ইয়ে করবে,
ফসফরাসটা এমনিতে অ্যাক্টিভ, এনএমআর অ্যাক্টিভ, কিন্তু ফসফরাসের যতক্ষণ না তোকে আই ভ্যালু দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত ধরতেই বারণ করেছিল, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ যাকে যাক, তুই অনিকেত একবার খুলে দেখ তো, PF5 মলিকুলে ডাইরেক্ট আছে ওখানে, চিন্তা নেই, উইল গেট দি অ্যান্সার, মানে অথেন্টিক বই থেকেই করা আছে, মানে আদেও ওইটা এর মধ্যে আছে কিনা সেটা হচ্ছে কথা, ড্রাইভের মধ্যে। না, হ্যাঁ হ্যাঁ, মানে বই বই ছিল, বই টাইপেরই ছিল, দাঁড়া আমি দেখছি। স্পেকট্রোস্কোপি এনএমআর পেয়েছিস? এটা তো নেটের কোশ্চেন, কি সব দেওয়া আছে। গেট এনএমআর উইথ অ্যান্সার, এনএমআর ফুল, এনএমআর স্পেকট্রা পিডিএফ, না এটাও নয়। এনএমআর স্পেকট্রা পিডিএফ খুলছিস কি? স্পেকট্রোস্কোপি এনএমআর 1, এইটা হতে পারে। এটাই এটাই, এখানে দেখ PF5 আছে। এই তো PF5 31P এনএমআর, এটা অ্যাকচুয়ালি 31P এনএমআর, এটা বাদ দে, এটা তো হবে না, ফ্লোরিন এনএমআর দেখতে হবে। কেমিক্যাল শেপ, কত পাতায়? পেজ নাম্বার 40। PCl3F2 একটা আছে। না, এটা তো জেননের, জেননের ইয়ে। PCl3F2 5 coordinated TBP molecules 47 page। এইটা দিয়ে করা যাবে। এখানে কি আছে দেখে নাও। বেরিসিড রোটেশন হয়েছে, হ্যাঁ হয়েছে, -22 ডিগ্রি। এইতে রুম টেম্পারেচারে হবে বেরিসিড। ওকে, ঠিক আছে, রুম টেম্পারেচারে তেইশ বেরিসিড একটা পিক দিয়ে রোটেশনের দিয়েছি প্রমাণ আমি। আছে। এসএফ এর ক্ষেত্রেও 23 ডিগ্রিতে একটা পিক, ঠিক আছে, ওকে। সো বেরিসিড রোটেশন উইল হ্যাপেন হিয়ার, এখানে হবে, ঠিক আছে। তো আমি পাঠিয়ে দিচ্ছি, নোটটা একটু পাঠিয়ে দিস তো গ্রুপে। ইনঅর্গানিক বেশ কয়েকটা মলিকুলার এনএমআর এখানে রয়েছে, যদি ইফ এনিবডি ইন্টারেস্টেড দে ক্যান সি, যদি আটকায় আমার সাথে যোগাযোগ করতে পারে। এটা আমি ব্যাচে তো পড়িয়েছিলাম তোদেরকে, হোপফুলি মনে আছে। তো যাই হোক, তার মানে বেরিসিড রোটেশন এখানে হবে। তো বেরিসিড রোটেশন যদি হয়, তাহলে তখন তো তোর একটাই সিগন্যাল হয়ে গেল, পাঁচটাই তো ইকুইভ্যালেন্ট হয়ে গেল। পাঁচটা যদি ইকুইভ্যালেন্ট হয়ে গেল, তাহলে বেরিসিড রোটেশন থেকে, তাহলে এখান থেকে সিগন্যালটা ওয়ান সিগন্যাল।
সেই 1 সিগন্যালটা ফসফরাস দিয়ে এবার ভাঙবে। তাছাড়া তো 5 জন যদি এক হয়ে যায় তাহলে আর কে কাকে ভাঙবে? তাহলে এই 1 সিগন্যালটা ফসফরাসের জন্য splitted by P, splitted by P into a doublet. কারণ দুটোরই আই ভ্যালু হাফ, ফ্লোরিনেরও হাফ, ফসফরাসের তো হাফ বটেই। ইট উইল বি এ ডাবলেট। তার মানে একটা সিগন্যাল এবং মাল্টিপ্লিসিটি হবে ডাবলেট। দ্যাট শুড বি দি আনসার। এটা answer. মানে ফসফরাসটাকে না ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, আনতেই হবে। তার মানে উত্তর হাউসক্রাফটে 1 ডাবলেট দেওয়া আছে, তো ওখানে বলেছে কারণ হিসেবে ফসফরাসের স্পিনটাকে ধরেছে। ওটাই তো বললাম, আমিও তো সেটাই বললাম। 5টা ফ্লোরিনের জন্য একটা সিগন্যাল, সেইটা ভাঙবে ফসফরাসের আই ভ্যালু হাফ, সেটা দিয়ে দুটোতে ভাঙবে, সেটাই বলছি। বেশ, তারপর এটা দেখ 90, এটা তো হয়ে গেল। কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দি ক্লোজো স্পিসিজ। এটাকে ক্লোজো করতেই হবে আর কি, এরকম দাবি। ক্লোজো করতে গেলে কত চার্জ লাগবে জিজ্ঞাসা করেছে। তাহলে বিএইচ এর ইয়েতে কটা থাকে? দুটো থাকে। 2 মাইনাস দুটো অলরেডি আছে, তার মানে প্রত্যেকটা একটা করে পেয়ার। তাহলে তোকে n ক্লোজও করতে গেলে n+1 লাগবে, মানে মিনিমাম 2 মাইনাস। ইট শুড বি এ 2 মাইনাস। বুঝতে পারলি না তাই তো? স্কেলিটাল বললাম 2 ইলেকট্রন নাম্বার। 2 মাইনাস শুনতে পেলে? তুই ঠিকই বলেছিস, আমি বাকিদের কথা বলছি। বোরনের বাইরের কক্ষে কটা? 3টে। হাইড্রোজেনের একটা। টোটাল 3 আর 1 4টে। বিএইচ ইউনিটটার বাইরের কক্ষে বোরনের 3টে, হাইড্রোজেনের একটা, টোটাল 4টে হয়ে গেল। আর নিয়ম ছিল হচ্ছে টোটাল ইলেকট্রন কাউন্ট মাইনাস either 2n or 12n, যেখানে n হচ্ছে ওই কতগুলো বোরন আছে কার্বন আছে সেই সংখ্যাটা বোঝায়। আর 2টা 2টা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের জন্য 2, আর মাঝের যে ইনার ট্রানজিশন এলিমেন্ট গুলোর জন্য ডি ব্লক হলে 12। তা টোটাল ইলেকট্রন কাউন্ট হচ্ছে 4। আর আমি যদি একটা বিএইচ ইউনিটের জন্য বার করতে চাই, ফর দিস বিএইচ ইউনিট, একটা বিএইচ ইউনিট, তাহলে 2 ইন্টু n এর ভ্যালুটা 1, সো ইট ইজ 2। হ্যাঁ, এই টোটাল ইলেকট্রন কাউন্ট মাইনাস 2n আর 12n, এটা করলে আমি যেটা পাবো সেটাকে বলা হয় স্কেলিটন ইলেকট্রন নাম্বার। স্কেলিটাল ইলেকট্রন নাম্বার। তাহলে এখান থেকে আমি স্কেলিটাল ইলেকট্রন নাম্বার বের করব, তারপর তাকে 2 দিয়ে ভাগ করে স্কেলিটাল ইলেকট্রন পেয়ার বার করতে হবে। অ্যাকচুয়ালি ডিসিশনটা নেওয়া হয় এসিপি থেকে, স্কেলিটাল ইলেকট্রন পেয়ার, এখান থেকে ডিসিশন নেওয়া হয়। তাহলে যে স্কেলিটাল ইলেকট্রন নাম্বার বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, স্কেলিটাল ইলেকট্রন পেয়ার বেরোবে। সেই যে স্কেলিটাল ইলেকট্রন পেয়ার বেরোলো সেই সংখ্যাটা এই এখানে যতগুলো বোরন বা কার্বন আছে তার সঙ্গে কত যোগ করে পাওয়া যাচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, যদি স্কেলিটাল ইলেকট্রন পেয়ারের সংখ্যা n+1 হয়, n মানে কোন n? এই যে কতগুলো n দিয়ে আমার স্কেলিটনটা তৈরি হয়েছে সেইটা, মানে কতগুলো বোরন দিয়ে বা কতগুলো কার্বন দিয়ে বা কতগুলো মেটাল দিয়ে তৈরি হয়েছে সেইটা। যদি n+1 হয় তাহলে ক্লোজো স্কেলিটাল ইলেকট্রন পেয়ারের সংখ্যা, n+2 হলে নিডো, n+3 হলে আর এখনো আরো আছে, বাকিগুলো দরকার নেই আপাতত, যখন আসবে করাবো। ক্লোজো নিডো n+1 n+2 n+3। তাহলে নিয়মটা হচ্ছে আমাকে প্রথমে স্কেলিটাল ইলেকট্রন নাম্বার বের করে নিতে হবে। তাহলে আমি একটা বিএইচ ইউনিট তুলে নিলাম, স্কেলিটাল ইলেকট্রন নাম্বার বের করতে গেলে টোটাল ইলেকট্রন কাউন্ট বাইরের কক্ষে মাইনাস 2n or 12n করতে হবে।
2n ফর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে এসপি ব্লক এলিমেন্ট, 12n ফর ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তো এবার ব্যাপার যেটা হচ্ছে যে তাহলে আমি যদি বিএইচ ইউনিট নিই তাহলে বোরনের 3টে, হাইড্রোজেনের একটা, টোটাল ইলেকট্রন হচ্ছে 4টে, মাইনাস একটাই বিএইচ ইউনিট আছে, তাহলে 2 × 1, তাহলে বিয়োগফলটা হয়ে গেল 2, তাহলে স্কেলেটাল ইলেকট্রন নাম্বার 2। হ্যাঁ, এবার তার মানে স্কেলেটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে 1, একখানা, মানে একটা বিএইচ ইউনিট মানে একটা স্কেলেটাল ইলেকট্রন পেয়ার। তাহলে এখানে n খানা বিএইচ ইউনিট আছে, দেখ, তাহলে n খানা স্কেলেটাল ইলেকট্রন পেয়ার আছে, কিন্তু নিয়ম হচ্ছে স্কেলেটাল ইলেকট্রন পেয়ার n+1 হতে হবে, তবে ক্লোজও হবে। তাহলে n+1 করতে গেলে আরো দুটো ইলেকট্রন লাগবে, ওই জন্য একটা 2- করতে হবে, তবে গিয়ে, কারণ ওই দুটো ইলেকট্রনের জন্য আর একটা পেয়ার বেড়ে যাবে আর কি, তখন ওটা ক্লোজও হবে। তাহলে BH হোল n 2- সেইটা তখন ক্লোজও হবে, 2- না করলে কিন্তু ক্লোজও হবে না। বোঝা গেল কি? ঠিক আছে নিশ্চয়ই, এইটা করে নে, দিয়ে শেষ করবো আমরা। Lewis acidity of BCl3, BPH3 and BMe3 with respect to pyridine। বি হয়। এটা হবে কেন? এটা ওই BCl3 এর ক্ষেত্রে ওই ক্লোরিনের লোন পেয়ারের ব্যাক বন্ডিং, BPH3 এর ক্ষেত্রে হচ্ছে তোমার পাই ব্যাক বন্ডিং, আর BMe3 এর ক্ষেত্রে কিছু নাই, এটা এমির প্লাস সাই আছে তাছাড়া। বল। বিপিএইচসিটা আসতে পারে না, কারণ পিরিডিন সরি ফিনাইল যেগুলো আছে, ফিনাইল মানে পাই ব্যাক বন্ডিং কি আদৌ করবে? ফিনাইল তো মানে যথেষ্ট রেজোনেন্স ব্যাক করবে, বাট কিন্তু ব্যাক বন্ডিং এর দরকার কি আছে? রেজোনেন্স তো করবে, রেজোনেন্স করবে, কারণ আমি হচ্ছে তো অ্যারোমেটিক, 100% কি করবে। নষ্ট করবে? আচ্ছা ঠিক আছে, কারণ বিএমই3-তে তোমার ওটা যেহেতু 3D স্ট্রাকচার, তাই আমি ভাবলাম যে হাইড্রোজেন গুলো কিছুটা স্টেরিক ক্রিয়েট করবে, তাহলে হয়তো বিপিএইচসিটা বেশি হবে। এখানে কি ফিনাইল রেজোনেন্স করবে? হ্যাঁ করবে। কেন করবে? এখানে অ্যারোমেটিসিটি নষ্ট হবে না? না সেটা হবে, মানে ওখানে 3টে ফিনাইল আছে, তাতে একটা রক্তপোষণ করিয়েছিল অ্যাকচুয়ালি, আমার মনে নেই পুরোটা। তো মানে ওখানে যেহেতু 3টে ফিনাইল আছে, তো 3টে ফিনাইলের কনজুগেশনের জন্য মানে রেজোনেন্সের জন্য রেজোনেন্সটা কিছুটা কেটে যায়, এরকম কিছুটা ছিল, সেটা মনে নেই। ওটা কার্বনের ক্ষেত্রে হলেও হতে পারে, বোরনের ক্ষেত্রে এরকম হওয়ার কোনো কারণ আছে ওখানে কি না? ওখানে প্লেনটা ছেড়ে দেয়, মানে সেই প্রপেলার শেপ নিয়ে নেয়, ওই জন্য রেজোনেন্সটা হতে পারে না, 3টে থাকে। সেটাই কিন্তু এটা বলছি, বোরন, কার্বনের এটা আলাদা। হ্যাঁ আমি সেটাই বলছি, কার্বনের ক্ষেত্রে তুই যে প্রপেলারের গল্প বলছিস, দ্যাট ইজ ভ্যালিড ফর কার্বন, নট ফর বোরন। তো বোরনের থেকে কার্বনের আকার কিন্তু ছোট, বোরন কার্বনের আগে আছে, বাদিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, সুতরাং কার্বনে হলে সেটা বোরনে হবে তার কোনো গ্যারেন্টি নেই। বোরন ইজ লার্জার ইন সাইজ দেন কার্বন। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং ওটা আমার আমার মত অনুসারে এটাই হওয়া উচিত। কোনটা হওয়া উচিত? BMe3টা বেশি হওয়া উচিত, এইটা হওয়া উচিত। দ্যাট শুড বি দি অ্যান্সার, এই আর কি। তাহলে এই 39 অব্দি থাকলো করানো, এরপর থেকে আমরা পরের দিন আলোচনা করব। এরপরে নেক্সট আমাদের ক্লাস হবে, আজকে কি বার? রবিবার, পরের শনিবার হচ্ছে। আমি যদি এবারে বাড়ি গিয়ে কিন্তু প্র্যাকটিস গুলো চেষ্টা করবো, সবাই তো এখন বাড়িতে আছিস তো, সুতরাং আমি এটা চেষ্টা করবো প্র্যাকটিস গুলো দিনের বেলা করে নিতে। হ্যাঁ, মানে প্র্যাকটিস গুলো আমরা প্রায় দিনই করবো আর কি, ঘন্টা 2-3 না, ওই আর কি 2-2.5 ঘন্টা ডেলি সকালবেলা, ধর 10টা থেকে 12টা করে নিলাম, এরকম কিছু একটা। শুধুমাত্র বোধহয় BHU বাদ দিয়ে বাকি সব জায়গাতেই ছুটি হয়ে গেছে, সুতরাং তোরা একটুখানি রেকর্ড গুলো দেখে নিবি মাঝে মধ্যে। সকালের আমাদেরও দিকে ক্লাস প্র্যাকটিস, ছুটি হয়ে যাবে। তাহলে তো কোনো টেনশনই নেই। তাহলে হচ্ছে সকালের দিকে ক্লাসগুলো আমরা প্র্যাকটিস গুলো করে নেবো,
আর থিওরি গুলো মাঝে মধ্যে রাতের দিকে পড়ে নেবো, যেগুলো পড়ার আছে। হুম, এটা করতে হবে। মানে বাড়ি গিয়ে প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হবে। আর যেমন থিওরি যেমন পড়া হচ্ছিল, পার্টারবেশনটা এবং ভ্যারিয়েশনটা এবার বাড়ি থেকে কমপ্লিট করে তারপরে আসবো আমি। বেশ, ঠিক আছে তাহলে। দাদা এটা হ্যাঁ বলো। বলছি 35 নম্বরের কোয়েশ্চেনটা একবার দেখাও। হুম, বলো। এইটা বলো, মানে উত্তরটা করে বলবো কিভাবে হলো সেটা। আমার না স্ক্রিনটা মানে দেখাই যাচ্ছে না। 35 নম্বর কেমিক্যাল কাইনেটিক্স এর অঙ্কটাই আছে তো, ওই 0.1 0.0। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? নেটওয়ার্কের প্রবলেম নাকি? হ্যাঁ এখন দেখতে পাওয়া যাচ্ছে এরকম। হুম হ্যাঁ বলছিলাম দাদা, ওই ওটা কে টু দি পাওয়ার n করলে না, ওই এটা যেটা হুম। ওটা তো আমরা মানে যখন বসাই তখন a মাইনাস এক্সটা বসাই। এখানে তো 0.1টা ইনিশিয়াল ধরলে, ইনিশিয়াল নয় যেহেতু, নয় কিন্তু তাও ধরলে, তো ওখানে 0.08 টু দি পাওয়ার n হবে না? তুই যে সময় রিয়াকশন শুরু করছিস সেইটারই তো হবে না। কে ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এনই তো হয় হ্যাঁ এটা। ওটা, হ্যাঁ ওটা মানে এরকম করা হয়তো যে t ইকুয়ালস টু 0-তে যদি ইনিশিয়াল হয়, পরে t ইকুয়ালস টু t-তে a মাইনাস এক্স হয়, ওই a মাইনাস এক্স টু দি পাওয়ার n করা হয়। তাহলে এক্ষেত্রে ওই t1 যেটা ওটা যদি ইনিশিয়াল ধরা হয়, তাহলে সেক্ষেত্রে t2টা 0.08 যেটা ওটা a মাইনাস এক্স। না না, প্রোডাক্ট কনসেন্ট্রেশন নয়, ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এনই ধরা হয়। আমি তো সেটাই ভাবছি। এইটা তো এ 0 a মাইনাস এক্স এক্স। তুই যেটা বলছিস মনে হচ্ছে এরকম dx dt ইজ ইকুয়াল টু a মাইনাস এক্স টু দি পাওয়ার k ইন্টু a মাইনাস এক্স টু দি পাওয়ার n বাই জাতীয় কিছু একটা বটে। হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম। হ্যাঁ। তো আমি তো ডিসি ডিটির ক্ষেত্রে তো আমি সি দিয়েই করি তো। ডিসি ডিটি ইজ কে ইন্টু সি টু দি পাওয়ার n। মানে আমি যদি এখানে এ দিই তাহলে এখানেও এই থাকবে। এখানে যদি এ মাইনাস এক্স দিই তখন এখানে এ মাইনাস এক্স আসবে। ডিসি থেকে তো তাই আসে, ডিসি ডিটি কে ইন্টু সি টু দি পাওয়ার nই তো থাকে, ওখানে এক্স আসে না তো। মানে এটা তো এসছে এখান থেকে নয়, এটা এসেছে হচ্ছে আমাদের ওই মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন থেকে। ল অফ মাস অ্যাকশন বলেছে যে রেটটা সেই সময়কার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে, মানে কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। এটাই বলা আছে ল অফ মাস অ্যাকশন। সেটা তুই যদি প্রোডাক্ট টু সাবস্ট্রেট নিস তখন তুই প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল করবি, এদিকে রিয়াকশনটা নিস। আর যদি সাবস্ট্রেট টু প্রোডাক্ট নিস তখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল করবি। আমি যদি এক্স ডিটি নিই তখন আমি এখানে কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার n এরকম ভাবে নেব। ডিসিডিটি তো সি টু দি পাওয়ার nই তো থাকে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার nই তো থাকে বোধহয়। মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ওটাকে বলা যাবে না, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n থাকে আর কি। নাকি আমি ভুল বলছি? হ্যাঁ দাদা, ওই ডিএডিটি যেটা করলে ওটাও যদি বসায়, মানে সাবস্ট্রেটটা যখন বসাবো তখন ওই মানে ডিসিডিটি যেটা করেছে 0.02, ওটা 0.1 মাইনাস 0.08 করেছে, তো হুম ওটা তো অ্যাকচুয়ালি ডিএক্সি। হুম তাহলে ওই 0.1টা 0.08 হবে না? মানে প্রথমটার ক্ষেত্রে 0.08 হোল টু দি পাওয়ার n, আর সেকেন্ডটার ক্ষেত্রে 0.067 হোল টু দি পাওয়ার n। হুম
a minus x তোর বক্তব্যটা আমি বুঝতে পারছি। dc dt k into এখানে টাইমের গ্যাপটা তো সেম, মানে হচ্ছে ধরো প্রথমে যখন স্টার্ট হয়নি রিয়াকশন, তারপরে 1 ঘন্টা পরে 0.1 এসেছে, তাহলে a মাইনাস এক্স যদি ধরি তাহলেও 0.1টাও একটা a মাইনাস এক্স, মানে তাহলে অসুবিধা হবে না। সেটা বলা যেতে পারে। এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নয়ও, 1 ঘন্টা পরের ঘটনা বলছে। Concentration of reagent undergoing decomposition was 0.1 এত after 1, 2, 3 hours respectively. The order of the reaction. প্রথমটাও ইনিশিয়াল কনসেন্ট্রেশন নয়, এটা একটা ঘটনা। সুতরাং এই প্রথমটাকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে ট্রিট করলে কি করে হবে? ইকুয়েশনটা কি ওরকমই থাকে? দাঁড়া তো, ধর সি থেকে প্রোডাক্ট করলাম, এইটা রেটটা কনস্ট্যান্ট কে ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n হয়, substrate concentration t টাইমে যতটা পড়ে থাকলো a মাইনাস, ওটা a মাইনাস x হবে। কি বলেছে ও? কারণ ব্যাপারটা তো হচ্ছে, দেখ ল অফ মাস অ্যাকশন কি বলছে, রিঅ্যাকশনের রেট ইজ প্রপোর্শনাল টু দি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তো যতটা সাবস্ট্রেট পড়ে থাকবে তার রেট তত বেশি হবে। which means dx dt or dc dt তুই যাই বল, that should be proportional to যতখানি সাবস্ট্রেট সেই টাইমে পড়ে আছে তার সাথে, it should be proportional। এটা a মাইনাস এক্সই হওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে 0.1 যেটা আছে সেটা এসেছেই 1 ঘন্টা পরে, তো ওটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নয়, ওটাকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভাবার কোনো কারণ নেই। ইনিশিয়ালি কত ছিল আমরা জানি না, সুতরাং 0 থেকে 1 ঘন্টার যে গ্যাপ, আমি শুরুতে কত ছিল আমি তো জানি না, মানে ইনিশিয়ালটা জানিই না, কিন্তু 1 ঘন্টা পরে কত আছে সেটা আমি জানি। মানে এখানে যে সি থেকে প্রোডাক্ট আছে p ইকাল টু 0 টাইমে এখানে কত ছিল আমার জানা নেই, কিন্তু প্রোডাক্ট 0, আর t ইকাল টু 1 ঘন্টা হয়েছে তখন এখানে পড়ে আছে হচ্ছে ওই 0.1, আর এদিকে প্রোডাক্ট ফরমেশন কত হয়েছে আমি জানি না। তাহলে হিসাব মতো এইটা কিন্তু a মাইনাস এক্সই হলো। প্রথমে যেটা, সেই জন্য এইখানে এই যে সিটাকে তুই যদি a মাইনাস এক্স বলিসও 0.1 বসালে কোনো প্রবলেম নেই, তাই না? টাইমটা চেঞ্জ যদি হতো তাহলে প্রবলেম হতো, কিন্তু টাইমটাও সমান, মানে সমান হারে চেঞ্জ হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা। জিরোতে যদি কিছু বলা থাকতো সেক্ষেত্রে একটু অসুবিধা হতো। আমি যেহেতু জিরোতে বলিনি আর ওদিকে 1 ঘন্টা করেই আমাকে টাইমের গ্যাপ দিয়েছে, সুতরাং আই ক্যান ইউজ দ্যাট, নো প্রবলেম, এটাতে অসুবিধা হবে না। কিন্তু ওখানে a মাইনাস এক্সই বসার কথা, ওটা ঠিক, এ নয়। আমি এটা ভুল বলেছি, এটা ভুল আছে, দিস ইজ কারেক্ট। ঠিক আছে, এই পার্টিকুলার এক্সাম্পলটাতে আমরা a মাইনাস এক্সই বসিয়েছি না বুঝি, সেই জন্য ঠিক আছে।